আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ অধ্যায়ে তুমি উপন্যাসটি। লেখনীতে হৃদিকা জিম। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৩। কি হয়েছে হৃদিকা? ওর কি হলো? কেউ কিছু বলছে না কেন? ডাক্তার কি বলেছে? ভদ্রলোকটি যেন কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছেন না। সুমা ধূপধাপ পায়ে ভদ্রলোকটির কাছে এসে শুধালেন, ভাইজান একটু শান্ত হন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে ঝুমা তো আরও দিশেহারা হয়ে যাবে। দেখুন, গত 10 দিন ধরে মেয়েটা পাগলের মতো কান্নাকাটি করছে। ঠিক মতো এক ফোঁটা দানা ফোঁটাও পেটে যায়নি। সিনথিয়ার আব্বু, তুমি শান্ত হও। কথাটি যিনি বললেন তিনি হৃদিকার মামি শিরিন সিকদার, সুজাত সিকদারের স্ত্রী। একটু কঠিন স্বভাবের মানুষ হলেও সিকদার পরিবারের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে তিনিই। সংসারের প্রতিটি খুঁটিনাটি খেয়াল এক হাতে রাখেন। আমি কি করে শান্ত থাকবো বলো? ছোটবেলা থেকেই যে মেয়েটাকে এত ভালোবেসেছি, ও আমার ভাগ্নি হতে পারে, কিন্তু কোনোদিন ওকে আমি ভাগ্নির চোখে দেখিনি। সবসময় নিজের মেয়ের মতো দেখেছি। সিনথিয়া যেমন আমার কলিজার টুকরা, আমার হৃদিকাও আম্মাও ঠিক তেমনই আমার কলিজার টুকরা। মেয়েটা সুস্থ থাকলে কি মিষ্টি করে আমাকে দেখেই দৌড়ে এসে মামা বলে জড়িয়ে ধরতো। পেশেন্টের সেন্স ফিরেছে। ডাক্তার হাসিমুখে কেবিন থেকে বেরিয়ে এসে সংবাদটি দিলেন। সুজাত সিকদার কিছুটা অস্থির হয়েই শুধালেন, ডাক্তার সাহেব বলুন তো, ঠিক কি হয়েছিল আমার ভাগ্নের? আমি শুনলাম আপনি নাকি পরিবারের কাউকে ভালো করে কিছুই বলেননি। টেনশন করবেন না, তেমন ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই বলছেন? তাহলে টানা 10 দিন কেন সেন্স ফেরেনি? তার গলার স্পষ্ট উদ্বেগের ছাপ। ডক্টর সুজাত সিকান্দারকে বোঝানোর ভঙ্গিতে বললেন, টানা 10 দিন পর অবশেষে উনার সেন্স ফিরল। আসলে উনি হঠাৎ করেই অতিরিক্ত কোনো মেন্টাল প্রেশারে পড়ে গেছিলেন, বা এমন কিছু দেখেছেন যা উনার ব্রেন সহ্য করতে পারেনি। কোনো তীব্র অনুভূতি বা অতিরিক্ত মুগ্ধতায় উনার নার্ভ সম্পূর্ণ স্টক হয়ে গিয়েছিল। অর্থাৎ অ্যাক্ট্রোমিম লেভেলের শক থেকেই স্নায়ুর ওপর তীব্র চাপ পড়ে উনার জ্ঞান হারান এবং শরীরের হাই ফিভার চলে আসে। স্যালাইন দিয়ে 10 দিন ধরে কোনো মতে বডি স্টেবল রাখা হয়েছিল, কিন্তু শরীর এখনও ভীষণ দুর্বল। উনাকে আপাতত কোনো মেন্টাল ট্রেস দেওয়া যাবে না। সুজাত সিকান্দার এখনও ডাক্তারের সাথে কথা বলছেন। ভাগ্নিকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। হৃদিকার জ্ঞান ফেরার খবর পেয়েই পরিবারের সবাই ছুটে এসেছে কেবিনের দিকে। জ্ঞান ফেরার পর নিজেকে এক অজানা পরিবেশে আবিষ্কার করতেই হৃদিকার বুক ভয়ের এক শীতল ঢেউ খেলে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারপাশটা চিনে নিতে তার খুব বেশি সময় লাগলো না। সে হাসপাতালে আছে বুঝার পরপরই আচ্ছন্ন চোখ চারপাশে পরিচিত মুখগুলোর খুঁজতে লাগলো সে। ইতিমধ্যেই ঘরের মধ্যে সবাই হৃদিকাকে ঘিরে রেখেছে। দীর্ঘ 10টা দিন পর মেয়েটার চোখ মেলে তাকিয়েছে। সবাই যার যার মতো তাকে প্রশ্ন করছে, এখন কেমন লাগছে? শরীরটা কি একটু ভালো মনে হচ্ছে? কি লাগবে কিনা? ঝুমা আর দেরি না করে মেয়েকে কিছু খাইয়ে দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে দিল। হৃদিকার এমন খাবার গিলতে ইচ্ছে করছিল না, তবুও মুখে একটু খাবার তুলে নিল। সে সে যদি এখন না খায় তবে শিরিন শিকদার সোজা বকা দেওয়া শুরু করবেন। সে শিরিন শিকদারে বেশ ভয় পায়। শিরিন যেমন তাকে আদর করেন, শাসনটাও ঠিক তেমন কড়া করতেই পারেন। তোকে দেখে তো এখন আমার অসুস্থ হতে ইচ্ছে করছে। ইস, আমিও চাই সবাই আমাকে এভাবে বাটি ধরে ধরে খাওয়াক। আমার কত যত্ন নেবে। কথাটা বলতে বলতে খিলখিল করে হেসে হৃদিকার গায়ের উপর ঠেসে পড়ল সিনথিয়া। এমনিতেই শরীরটা দুর্বল, তার উপর সিনথিয়া এমন ন্যাকামিতে হৃদিকা বেশ বিরক্ত হলো। ওর বিরক্তি চোখে শিরিন সিকদারের হালকা ধমকে সুরে বললেন, সিনথিয়া, ওকে একটু জ্বালাবি না বলে দিলাম। সিনথিয়া মাকে জমের মতো ভয় পায়, তাই ধমক খেয়ে সে একেবারে চুপসে গেল। শিরিন সিকদার এবার গলাটা একটু নামিয়েই নরম সুরে ঝুমাকে শুধালেন, ঝুমা, তোকে কিছু কথা বলার ছিল। জি ভাবি বলো। রাসেল আর ওর চাচা ফুপ্পু কাউকে তো দেখলাম না, ওদের বলিসনি কিছু? ঝুমা স্নান্ত মুখ নিয়েই বলল, না ভাবি, আমি ওদের কাউকে জানাইনি। তুমি তো জানো ওরা কেমন মানুষ। ওরা যদি জানতো হৃদিকা হাসপাতালে ভর্তি ছিল তাহলে আমাকে আস্ত রাখবে না। সব দোষ আমার ঘাড়ের চাপিয়ে বলতো আমি আমার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি এসে পড়ে আছি বলেই মেয়েকে অসুস্থ হয়ে গেছে। শিরিন শিকদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি ঝুমা, তোমার শ্বশুরবাড়ির লোকেরা সুবিধার না, কিন্তু ওরা যখন এই বাড়ি আসা পছন্দ করে না, তাহলে তুই আসিস কেন? কি করব বলো, আমার ছেলেমেয়েরা তো ওই বাড়িতে টিকতেই পারে না। জানোই তো সব। আমার বড় মেয়ে ঝুমার কথাগুলো অসম্পূর্ণ রয়ে গেল।
ছাদের এক কোণে বসে হাউমাউ করে কাঁদছে সবুজ। ছি ছি, ব্যাটা ছেলে হয়ে একটা মেয়ের জন্য কাঁদছিস? সজল বেশ হতাশা নিয়ে বলে উঠল। ওমর রাগান্বিত চোখে সবুজের দিকে তাকিয়ে ধমক দিয়েই বলল, তোরে এখন একটা লাথি মেরে ছাদ থেকে ফাইলা দিমু। হারামজাদা, নিজে করবি প্রেম, প্রেম প্রেম করে ঘুরবি, আর ব্রেকআপ হলেই মেয়েদের মতো ঘ্যাং ঘ্যাং করে কাঁদবি। থু থু থু, তোর মুখেই থু। ওদের এসব কথা শুনে মামুন বিন্দুমাত্র কান দিচ্ছে না। সে এক কোণে দাঁড়িয়ে ফোনে তার প্রেমিকার সামিয়ার সাথে রোমান্টিক আলাপে চরম ব্যস্ত। সবুজ এবার কাঁদো কাঁদো অসহায় মুখ করেই বলল, তোদের মতো ভাই, মামা আর বন্ধু থাকার চেয়ে জীবনে শত্রু থাকা অনেক ভালো। দুজন বসে বসে ধমকাচ্ছিস। আর ওই মামুন, তুই না আমার নানির মেয়ের ভাই, মানে তুই সম্পর্কে আমার মামা হোস। তোর একটুও শরম লাগছে না নিজের ভাগ্নের ছাকা খাওয়ার দিকে? সামনে দাঁড়িয়েই গার্লফ্রেন্ডের সাথে পিরিত করছিস? এবার সবুজ চোখ একটু সামান্য ঘোরালো। সিয়াম ছাদের রেলিং ধরে একদম নীরবে দর্শকের মতো দাঁড়িয়ে আছে। সবুজের মনে ফিসফিস করেই উঠল, আর ওই যে আমার চাচা ছেলে, আমার চাচাতো ভাই নামক আস্ত একটা বদের হাড্ডি, শালাই সান্ত্বনা দেবার বদলে রেলিং ধরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে ভিনগ্রহে প্রাণী, সবটা আস্ত জানোয়ার। সবুজের অসহায় চোখের দিকে সিয়াম এবার গম্ভীর করা নিয়েই বলল, এই শোন, তোর আমি প্রেম করতে বলছিলাম? শালা প্রেমও করবি তুই, চাকাও খেয়ে কাঁদবিও তুই, আর এসব ফালতু ঝামেলার মধ্যে আমাকে টানবি না। আমি এসব ফালতু প্যাচালের মধ্যে নাই। সিয়ামের এমন ধমক খেয়ে সবুজ একেবারে চুপ হয়ে গেল। সবুজের এমন বাদরমার্কা অসহায় মুখ দেখে সজল আর ওমর হাসি আটকাতেই রাখতে পারল না। ছাদের ফ্লোরে আছড়ে পড়ে রীতিমতো হাসতে হাসতে গড়াগড়ি খেতে শুরু করলো। বিকাল ৩টে। হাসপাতাল থেকে ছুটি মিলেছে রিদিকার। তাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল সবাই। মামুন হঠাৎ চিৎকার করে উঠল, এই, একদম কল কাটবি না সামিয়া, আমি বারণ করছি কিন্তু। সামিয়া মামুনের কথা শেষ করার আগেই মুখের উপর কলটা কেটে দিল। সজল একটু চমকে গিয়েই বলল, কি হয়েছে? গরুর মতো চাচাচ্ছিস কেন? কল কেটে দিয়েছে। মামুন মুখ এক হাত রাখলো। সামিয়া, কিন্তু কল কাটলো কেন? লামিয়া এসে খবর দিল রিদিকা নাকি বাড়ি ফিরেছে, আর ওই বেয়াদব সেটা শুনেই রিদিকার কাছে যাবার জন্য তাড়াতাড়ি করে কল কেটে দিল। সজল চিন্তিত কণ্ঠেই বলে উঠল, কি হয়েছে রিদিকার? ওমর উপাস থেকে বলল, তুই তো ঘুরতে গিয়েছিলি, জানিস না কিছুই? রিদিকার হাসপাতালে ভর্তি ছিল। ওহ, দেখতে যেতে হবে তো তাহলে। সিয়াম অমনি তীক্ষ্ণ ও সন্দেহানভাব চোখে সজলের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তোর এত চিন্তা হচ্ছে কেন ওই পিচ্চিটাকে নিয়ে? সজল কিছুটা ভ্যাংবা চেকা খেয়েই বলল, পিচ্চিকে? ওই মেয়েটা? ওর তো নাম আছে, নাম ধরে রাখতে পারিস না? কথা ঘোরাবি না সবুজ। সিয়ামের চোখ তখনই সজলের উপর আটকে আছে। পরিস্থিতি সামনে দিতে কথার মাঝখানেই ওমর হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, আরে ছাড় তো, সবুজের ব্রেকআপ হয়েছে, চল সেই খুশিতে আজ রাতে গ্র্যান্ড পার্টি দেওয়া যাক। রাত তখন 11:30। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছিল রিদিকা। পেছন থেকে হঠাৎ সিনথিয়া এসে ওকে জড়িয়ে ধরলো। কি করছিস? কিছু না। কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। রিদিকা পাশ কাটাতে চাইলো। সিনথিয়া গম্ভীর গলায় বলল, আমি তোকে খুব ভালো করে চিনি রিদিকা, সত্যি বল কি হয়েছে তোর? দুই বোনের কথা শেষ না হতেই দরজার ঠেলে ধুপধাপ করেই ঘরে ঢুকলো সামিয়া, মিমার লামিয়া। কিছু বুঝার আগেই তিনজন মিলে ঢলাস করে রিদিকার খাটের ওপর বসে পড়লো। বসার চোটে খাটের ফ্রেমটা একটু বিকট শব্দ করে উঠল, যে মনে হলো ব্যাস খাটটা এই বুঝি একেবারে ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে গেল। তিনজনে একসাথে চেঁচিয়ে উঠল, আমাদের বাদ দিয়ে তোরা আবার কিসের গোপন কথা বলছিস শুনি? সিনথিয়া বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, রিতিকা যেদিন অসুস্থ হলো সেদিন তোরা তো ওর সাথে ছিলি তাই না? হুম। তাহলে তো হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? সামিয়া মুখ বাঁকিয়ে বলল, আরে কেন, সিয়াম ভাইয়ের থেকে ঝাড়ি খেয়ে। সিনথিয়া অবাক হয়ে চোখ কপালে তুলে তা বলল, সিয়াম ভাই কেন ওকে শুধু শুধু ধমক দিতে যাবে? আরে সে তো ওরে ঠিক মতো চিনেই না। আরে তুই ছিলি না তো, রিদিকার সাথে সিয়াম ভাইয়ের দেখা হয়েছিল। সিনথিয়া এবার রিদিকার দিকে আঙ্গুল তুলে শুধালো, একবার ওর মুখটার দিকে তাকিয়ে দেখ তো ওরা, ভালো করে দেখ। লামিয়া চোখ শুরু করে রিদিকার ফ্যাকাশে মুখের দিকে একটু ঝুঁকলো, তারপর গম্ভীর গলায় বলল, দেখছি তো, দেখে তো মনে হচ্ছে আমরা কোনো জ্যান্ত মানুষের পাশে নাই, একটা ফ্রেশ মরা লাশের পাশে বসে আছি। মিমার কথা না বাড়িয়ে সোজা রিদিকার হাঁটুর ওপর নিজের ভারী মাথাটা চাপিয়ে দিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, কি হয়েছে তোর?
রে আন্টি। ঋতিকার কোলে মিমকে মাথা দিতে দেখে লামিয়া আর কম কিসে, সেও কোনো রকম চিন্তা না করে ধপ করে নিজের মাথাটা মিমের মাথার উপর ঝাঁপিয়ে দিয়ে শুয়ে পড়ল। দুজনে দুই বিশাল মাথার মোঝা একসঙ্গে চেপে বসতে ঋতিকার হাঁটুটা বেশ ভালো ব্যথা অনুভব হলো। সে কুঁকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, এ শর্তরা আমার উপর থেকে, একটু পর তোদের মাথার ওজনে আমি চ্যাপ্টা হয়ে একদম শুটকি হয়ে যাব। সিনথিয়া খাটে বসে এক হাত দিয়েই মাথা চুলকাচ্ছে আর অন্য হাত দিয়ে আঙ্গুল সোজা নাকের ভিতরে ঢুকিয়ে পরম শান্তিতে বসে আছে। তাদেরকে সামিয়া হা 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 করে হাসতে শুরু করলো। সে বলল, তোকে দেখে একদম ওই ছয়নি পুকুরের পাশে যে বিশাল পাগলটা বসে থাকে পুরো তার মতো লাগছে সিনথিয়া। ঋতিকার ওদের এসব বাদরামি মতো চরম বিরক্ত হয়েই তাকালো। সিনথিয়া অত্যন্ত উদার মনের আঙ্গুলটা সামনে বাড়িয়ে বলে উঠল, নে খা, খা না, আমার নাকের গুলো অনেক মজা, খেয়ে দেখ, দেখ না। লামিয়া চোখ বড় বড় করে সিনথিয়ার হাতের দিকে তাকালো। ওর আঙ্গুলের মাথায় নাকের ময়দা লেগে আছে, আর সেই ভয়ঙ্কর জিনিসটা সিনথিয়া মহানন্দে সোজা রিদিকার মুখের সামনে ধরে রেখেছে। সাথে সাথে সেটা দেখেই লামিয়া আর মিম দুজনেই ওয়া থু থু করে শুরু করলো। ওদের ভাব দেখে মনে হলো এখনই খাট বমিতে ভাসিয়ে দিবে। সামিয়া এক লাফে বিছানা থেকে অত্যন্ত 10 হাত দূরে পিছিয়ে গেল। কিরে তুই দূরে গেলি কেন? আমি জানি বোন, এবার তুই দয়া করে আমার ওটাকে খেতে দিবি। আর সেই ভয়েই আমি তাড়ামি করেই চম্পট দিয়েছি তাড়াতাড়ি। তোর নাকের ময়লা খেয়ে আমি পৃথিবী থেকে পটল তুলতে চাই না। আমার এখনো বিয়েই হয়নি, তোরটা তুই খা। সিনথিয়া দাঁত বের করে বলল, নে, ওরা এই দামি জিনিস খাবে না, তুই খা। ওরা তো কুত্তা, আর কুত্তার পেটে ঘি সহ্য হয় না। রিদিকা হা করে আমি খাইয়ে দিলে তোরা নে বোন খা। সি সি সি। সিনথিয়া, বাদরামো করছিস কেন? হাত সরা এখান থেকে। তুই যেভাবে দেবদাস হয়ে আছিস আমরার মনে হলো তোর জন্য এটা খাওয়া দরকার। আমি এটা খাবো না। তাহলে তোর কি হয়েছে বল আমায়। সিনথিয়া এবার প্রশ্ন রিদিকার একদম চুপ হয়ে গেল। সামিয়া দৌড়ে এসে আবার খাটে বসে পড়ল। সে জানে এই নিমিষেই বুঝতে পেরে গেছে মেয়েটার আসল রোগটা কি। সামিয়ার মুখে শয়তানি হাসি ঝুলিয়ে শুধালো, বউ হবি বউ? আমার না, আমার ফিউচার ভগ্নের বউ। আমি কিন্তু মামির হিসেবে খুব ভালো হব, হয়ে যা না আমার ভাগ্নের বউ। সামিয়া আর আজগবের কথা শুনে বাকি তিনজন জোড়া চোখ করে একদম চড়ক গাছ হয়ে একবার ওর দিকে তাকালো, আর এইবার রিদিকার দিকে তাকালো। রিতিকা বোকার মতো প্রশ্ন করে উঠল, বউ কি? বউ কি? ও আচ্ছা, বউ। তোর ভাগ্নে আবার কে? সামিয়া চোখ রাঙিয়েই বলল, শালি, আমি খান বাড়ির বড় ছেলে মাহিদ খান সিয়ামের কথা বলছি। উনি তোর ভাগ্নে হয়? কেন, তুই জানিস না? ওরা সবাই তো জানে সিয়াম ভাই আমার সবুজ ভাইয়ের মামুনের ভাগ্নে। সামিয়ার মুখের কথাটা শুনেই রিদিকার মনের ভিতরে বাটটা যেন ভেঙে গেল। সে হু হু করে কেঁদে ফেলল। হঠাৎ ওকে এভাবে কাঁদতে দেখে সবাই ঘাবড়ে গেল। কি হলো, কাঁদছিস কেন? রিদিকার চোখের জল মুছতে মুছতে ভেজা গলায় বলল, আচ্ছা তোরা একটু বলবি উনি আমার সাথে এমন করেন কেন? কই তোদের কারোর সাথে তো এমন বাজেভাবে কথা বলেন না। আমি কালো বলে কি উনি আমার সাথে এমন ব্যবহার করেন? কথাটা শুনেই মিমের বুকটা মোচড় দিয়ে উঠল। সে সাথে সাথে রিদিকার শক্ত করে জড়িয়ে ধরলো। ওর দেখা দেখি সিনথিয়া লামিয়া সবাই একসাথে জড়িয়ে ধরলো। একসাথেই বলে উঠল, কে বলেছে তুই কালো? তোর মতো সুন্দর আর মিষ্টি মেয়ে এই পৃথিবীতে আর একটাও নেই। শুধু গায়ের রং ধবধবে হলেই তো মানুষ সুন্দর হয় না রে গাধি, আসল সুন্দর তো তুই। আর খবরদার জীবনে কখনো নিজেকে কালো বলবি না। তুই একেবারে শ্যামসুন্দরী, বুঝলি? মিমের এই খাঁটি কথার বাকি তিনজনও সশব্দে মাথা নেড়ে সায় দিল। সামিয়া এবার মুখ টিপে হেসে বলল, আমি জানি সিয়ামকে ভালোবাসিস তুই, আর ওর কথায় একদম মন খারাপ করবি না। ও একটু এমনই রাগী আর তেড়া স্বভাবের। আমাকে মামুন বলেছে, বুঝলি? ফিউচার মিমের মাহিদ খান সিয়ামের। সামিয়ার কথা শুনেই মেয়েটার শ্যাম মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ঘরে কান্নার বদলে এবার হাসির রোল উঠল। সবাই একসাথে হেসে উঠল। সামিয়া এবার দুষ্টুমির ছলে রিদিকার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে শুধালো, দে তো, তোর মোবাইলটা দে, কি করবে, কাজ আছে। আরে দে না। সামিয়া রিদিকার ফোনটা হাতে নিয়ে চটপট ফেসবুক অ্যাপে ঢুকে কি যেন খুঁজতে লাগলো। কায়দা মতো জিনিসটা পেয়েও গেল। অতঃপর রিদিকার মুখের সামনে মোবাইলটা ধরলো সামিয়া। ফোনের স্ক্রিনে ভেসে উঠল একদম চেনা সেই পুরুষালী ছবি। কিন্তু রিদিকার দেখার আগেই তিনজন মিলে ফোনের উপর ঝাঁপিয়ে পড়ল।
চলবে, এখানেই শেষ। পর্ব 3।